হ্যালো এভরিওয়ান, আমি অভিক আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার যিনি উনি ওনার নাম জানাতে অনিচ্ছুক। আজকের নিবেদন অভিশপ্ত বাড়ি। তোমরা হয়তো দেখছো যে আমার চ্যানেলে গত 8-9 মাস ধরে কোনো গল্প আসছে না, মানে কোনো ঘটনা আসছে না। আমি একটু অসুস্থ ছিলাম, তো সে কারণেই ভিডিও আপলোড করতে পারছিলাম না। তাই আশা করব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে লাইক আর কমেন্ট করবেন। চলো এবার চলে যাই মূল ঘটনায়। দাদা, আজ যে ঘটনাটা বলতে চলেছি সেটা আর কারো না, আমার ও আমার গ্রামের কিছু ছেলের সঙ্গে ঘটে গেছে। আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা একটি বাড়ির ঘটনা। লোকমুখে শুনেছি যে ওই বাড়িতে নাকি একটি পরিবার থাকতো। সেই পরিবারের মেয়েটা নাকি খুব জেদি, মানে যেটা বলতো সেটাই করতে লাগতো, যেটা চাইবে সেটাই এনে দিতে লাগতো। তাদের একমাত্র মেয়ে হওয়ায় তারা সব কিছুই পূরণ করতেন। মেয়েটার বাবা ছিল একজন পুলিশ অফিসার, তাই কখনো কখনো বাড়ি থেকে দূরে ডিউটি থাকলে সেই দিন আর বাড়ি ফিরতেন না। এভাবে তাদের খুব ভালো করেই সময় কাটতে থাকে। কিন্তু মেয়েটা কিছু মাস ধরে নাকি ভালো করে পড়াশোনা করছিল না। তার মা তাকে পড়াশোনার কথা বললেই সে তার মায়ের ওপর চিৎকার করে বলতো, আমার পড়তে ভালো লাগে না, একদম ভালো লাগে না, সেটা তুমি কেন বোঝো না বলো তো। আর সারাদিন শুধু ইনস্টাগ্রামে রিলস বানাতো। তার কয়েক মাস পরেই মেয়েটির ক্লাস 10-এর পরীক্ষা হয়, কিন্তু মেয়েটা পরীক্ষায় পাশ করতে পারে না। সেই জন্য স্কুল থেকে গার্জেন কল করেছিল। এই কথাটা মেয়েটা তার মাকে মুখ ফুটে বলতে পারছিল না, তাও একদিন বলেই ফেলল যে তার গার্জেন কল হয়েছে, তার মাকে স্কুলে ডেকেছে স্যারের সাথে কথা বলার জন্য। একথা শুনতেই তার মায়ের মাথায় যেন রক্ত উঠে গেল। তারপর মেয়েটিকে তার মা অনেক গালাগালি ও কথা শোনাতে লাগলো। তার মা তাকে বলতে লাগলো, সারাদিন কোমর দুলিয়ে দুলিয়ে ভিডিও বানানো, অসভ্য মেয়ে কোথাকার, পড়াশোনার তো বালাই নেই, পরীক্ষায় ফেল করবে না তো কি ফার্স্ট হবে? বাবা মায়ের মান সম্মান তো একেবারে ডুবিয়ে দিলি, সমাজে মুখ দেখাবো কি করে, লোকেই বা কি বলবে, পুলিশের মেয়ে নাকি ফেল, ছি 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 ছি। এটা শোনার পর মেয়েটা আর কিছুই বলে না। তারপর তার মা সেখান থেকে চলে গেল। মেয়েটা তার ঘরের দরজা বন্ধ করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর তার মা ভাবে যে মেয়েটাকে এভাবে বকাটা আমার ঠিক হয়নি, যতই হোক বড় তো হয়েছে। এই ভেবে তার মা তার জন্য কিছু খাবার নিয়ে যায়, কিন্তু দেখে যে ঘরের দরজা বন্ধ করা। তার মা ভাবল যে মেয়ে রাগ করেছে, তাই ঘরের ভিতরে অভিমান করে শুয়ে আছে। তারপর মেয়েকে ডাকার জন্য ঘরের পিছনে জানালায় গিয়ে যেটা দেখল, সেটা দেখার পর তার মায়ের মাথায় যেন বাজ পড়ে গেল। তার মা নাকি দেখল মেয়েটা সিলিং ফ্যানের সাথে তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এটা দেখার পর তার মা চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে গ্রামের মানুষ এসে দেখে যে মেয়েটা ফ্যানের সাথে ঝুলছে, আর জিভ অনেকটা বাইরে, এবং জিভ বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। তার মা ভাবতে পারেনি যে একটু শাসনের জন্য তাকে এত বড় শাস্তি পেতে হবে। তারপর তার বাবাকে খবর দেওয়া হয়। তার বাবা এসে এই দৃশ্য দেখার পর তো মাথায় হাত, এ কি করে হলো। তারপর তার মা কাঁদতে কাঁদতে সব কিছু বলল। গোটা বাড়ি জুড়ে দুঃখের ছায়া নেমে এলো। তারপর কোনো রকমে শ্রাদ্ধ শান্তি হয়ে যায়। শ্রাদ্ধের 2 দিন পর থেকেই বাড়িটার দোতলায় কারো হাঁটার শব্দ, কারো কান্নার আওয়াজ হতে থাকে। আর বলে রাখি, বাড়িটা ছিল 3 তলা। এইরকমই একদিন, তখন প্রায় রাত 2:30 বাজে, বাড়িতে এক বিকট চিৎকার। কেউ যেন ঘরের সব জিনিসপত্র ঘর থেকে ছুঁড়ে ফেলছে। এটা দেখার জন্য যখন তার মা ওপর তলায় যায়, তখন দেখে সেখানে কেউ নেই, আর ঘরটাতে
তালা লাগানো ছিল। তখন তার মা ভাবতে লাগলো, তাহলে ঘরের জিনিসগুলো কে এভাবে ভাঙলো। এটা ভেবে পিছন দিকে তাকাতেই দেখে মেয়েটা গলায় দড়ি লাগানো অবস্থায় ভেসে ভেসে আসছে, আর তাকে বলছে, তোমার জন্য আমাকে মরতে হলো, এত অপমান আমি নিতে পারিনি। এটা বলতে বলতে মেয়েটা তার দিকে এগোতে থাকে। এটা দেখার পর সে অজ্ঞান হয়ে যায়। তারপর পুলিশ অফিসারটি তার স্ত্রীকে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে আসে। এই ঘটনার পর তারা ওই বাড়ি ছেড়ে দেয় এবং অন্য একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকত, আর ওই 3 তলার বাড়িটা ভাড়া দিত। কিন্তু ওই বাড়িতে 1 সপ্তাহের বেশি কেউ টিকতে পারত না। আর এই কথাটা আমার ও আমার ক্লাবের ছেলেদের কারো বিশ্বাস হয় না। এটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল। এর 15 দিন পর ছিল দুর্গাপূজা। আমরা ভাবলাম বাড়িটা ভাড়া নিব, দেখব কি আছে। দুর্গাপূজার 5টা দিন আর বাড়ি যাব না, এই 5টা দিন এই বাড়িতেই পার্টি করব। এই ভেবে ক্লাবের সব বন্ধুরা টাকা কালেক্ট করে বাড়িটা ভাড়া নিই। তার 2 দিন পর পর্যন্ত তেমন কিচ্ছু হয়নি, কিন্তু নবমীর রাতে ঘটল একটা ঘটনা। আমরা 5 বন্ধু মিলে ঠাকুর দেখে সেই ভাড়া বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই একটা বন্ধু বলে উঠল, তাহলে আজ হবে নাকি? আর এক বন্ধু বলল, হোক। আমি একটু ইতস্তত বোধ করলেও বাকিরা সবাই বলে উঠল, হ্যাঁ হোক না কেন। তারপর ফেরার পথে সঙ্গে করে নিয়ে এলাম। বাড়িতে এসে দেখি সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আমি বললাম, এগুলো কে এলোমেলো করলো? এটা বলতেই পাশের ঘর থেকে একটা বিড়াল বেরিয়ে আসলো। মনে মনে ভাবলাম এই বিড়ালটাই বোধহয় হবে। তারপর সবাই ঘরে ঢুকে প্যাক বানাতে লাগলো। এভাবে খেতে খেতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। শেষ করতে করতে রাত প্রায় 3:15। তখন সবার বেশ ভালোই নেশা হয়ে গিয়েছিল। এরপর আমার বাথরুম পাই। আমি কোনার বাথরুমের দিকে যাই। বাথরুমে ঢুকে দেখি একটা অবয়ব। দেখে মনে হচ্ছে ওটা মেয়ে। আমি ভাবলাম যে আমাকে ভয় দেখানোর জন্য মনে হয় বন্ধুরা আমার সঙ্গে মজা করছে। তারপর আমি বললাম, কিরে ভয় দেখাচ্ছিস? বাথরুমটা অন্ধকার থাকায় মেয়েটার মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। তারপর মেয়েটা মুচকি হেসে বলল, ভয় দেখাবো কেন? আমি মনে করেছিলাম বন্ধুদের মধ্যে হয়তো কেউ মেয়ে এসেছে আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু মেয়েটার গলার আওয়াজ শুনে আমি একটু অবাক হলাম। তারপর ভাবলাম, মনে হয় বন্ধুদের মধ্যে কেউ মেয়েটাকে ভাড়া করে এনেছে। আমি মুচকি হেসে বললাম, এখানে কি করছেন? মেয়েটা বলল, তোমার অপেক্ষা। এবারে আমি শিওর আমার বন্ধুদের মধ্যে কেউ মেয়েটাকে এনেছে। তারপর মেয়েটার সঙ্গে কথা বলতে শুরু করি। 10 মিনিট কথা বলার পর আমি যেই ফোনটা অন করি অমনি মেয়েটা উধাও। পেছন ঘুরে দেখি মেয়েটা কী সব ইশারা করছে। আমি বুঝতে পারি মেয়েটা ইশারায় ডাকছে। তারপর মেয়েটা পাশের রুমে ঢুকে যায়। কিন্তু আমি আশ্চর্য হই এই ভেবে যে দরজার আওয়াজ কেন পাইনি, কারণ এত নিস্তব্ধ রাতে ঘরের টিকটিক আওয়াজও শোনা যাচ্ছে। দরজাটা খুলে আমি ঘরে ঢুকে দেখি মেয়েটা বিছানায় দাঁড়িয়ে আছে। তখন চোখে কিছু পড়ায় চোখটা ডোলে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি লাগিয়ে ঝুলছে। মাথাটা একদিকে ঝুঁকে আছে, জিভটা কালো, গলা পর্যন্ত ঝুলছে, আর টপ টপ করে তাজা রক্ত মেঝেতে পড়ায় রাতের নিস্তব্ধতায় আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে। তখন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। ভয়ে চোখটা নিচের দিকে নামাতেই দেখি টপ টপ করে পড়া রক্ত আমার দিকে গড়িয়ে আসছে, যেন রক্ত আমার পিছু নিয়েছে। সঙ্গে সঙ্গে ঘুরে দেখি ছিটকানিটা আওয়াজ করে লেগে গেল। আমি সাহস করে সেই দরজার ছিটকানিটা খুলতেই যাব, অমনি মেয়েটা কি ভয়ঙ্কর রূপ নিয়ে আমার মুখের ঠিক সামনে দাঁড়ালো। আর কি বিচ্ছিরি গন্ধ! কোনো রকমে ঘর থেকে বেরিয়ে গিয়ে বন্ধুর কাছে যাই। তারপর সব কথা বলতেই সবাই আমার কথা শুনে হাসতে লাগলো। কেউ আমার কথা বিশ্বাস করে না। তাদের হাসি শেষ না হতেই সেই মেয়েটা হাসির শব্দে সবাইকে চুপ করিয়ে দিল। কি ভয়ঙ্কর হাসি! সবাই আমার দিকে তাকিয়ে বলল, আমাকে ভয় দেখাচ্ছিস? আমি বললাম, আমি কিছু করিনি ভাই। তখন সবাই বলে উঠল, তাহলে চল দেখে আসি কে ওটা।
এটা বলেই সেই কোণার বাথরুমের দিকে যেতেই দেখি কেউ যেন সিঁড়ি দিয়ে দৌড়ে গেল। এটা শুধু আমি না, সবাই বুঝতে পারে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ ঘরের ভিতরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল, আর ঘরের লাইটগুলো অন অফ হতে লাগলো। আর সেই অট্টহাসি, যেমনটা ঠিক মুভিতে হয়। জানি না এমনটা কেন হয়েছিল। তখন কেউ যেন পেছন থেকে ভারী গলায় বলে উঠল, আজ তোরা কেউ বাঁচবি না। এটা শুনে নেশা সবার কেটে গেল, আর চিৎকার করতে করতে কোনো রকমের বাড়ির বাইরে বেরিয়ে আসি। বাড়িটা থেকে বেরিয়ে এসে দেখি বাড়ির বেলকনিতে একটি 16 বছরের মেয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর থেকে সেই বাড়ির আশেপাশে আমরা আর কেউ যাই না। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি অজানা শ্রোতা। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।